যেমন চাকদীপা, শিবপুর এসএসপিএস বিদ্যালয়, শিবপুর, নবাবগঞ্জ, শিবপুর। টেক ইউর সিট, তাড়াতাড়ি তোমরা স্টুডেন্টরা তাড়াতাড়ি বসে পড়ো। হ্যাঁ, চটপট তোমরা ক্লাসে বসে পড়ো। নবাবগঞ্জ বালিকা বিদ্যালয়। হ্যাঁ, হ্যাঁ, দরবাসিনী গার্লস স্কুল, বসে পড়ো। টেক সিট, নবাবগঞ্জ বালিকা বিদ্যালয়। আমি পড়াটা শুরু করে দেবো, অল্প সময় তো। সময়টা অল্প তো এর মধ্যে। একটু এটা একটু আলোচনাটা করতে হবে ঠিকঠাক। তাড়াতাড়ি বসো, তাড়াতাড়ি বসো। চয়েস দরকার নেই কোন সিটে বসবো, কোন বেঞ্চে বসবো, দেয়ার ইজ নো কোয়েশ্চেন অফ চয়েস। তোমরা এখন বসে পড়ো। টেক সিটস প্লিজ। বি কাম অ্যান্ড কোয়াইট, এবং একটু স্থির হও। চয়েসের দরকার নেই, বসে পড়ো। আমরা দেখতে পাচ্ছি শ্রীরামপুর গার্লস হাই স্কুল। ইয়েস, ইউ টেক ইউর সিটস প্লিজ। বি কাম অ্যান্ড কোয়াইট। নাও লেট আস স্টার্ট। তোমরা কথা শুনতে পাচ্ছ? নাও লেট আস স্টার্ট। The coordinators are requested to pacify the students. আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে একটু স্টুডেন্টদেরকে একটু শান্ত করবেন, কারণ ওরা বড় ছটফটে তো, স্বাভাবিক। এখন একটু স্বাভাবিক চঞ্চল হবেই, অস্বাভাবিক কিছু নয়, কিন্তু আমাদের সময়টা হাতে খুবই অল্প। তদুপরি একটা ভার্চুয়াল ক্লাস। যাই হোক, হ্যালো হ্যালো, তাড়াতাড়ি বসে পড়ো, তাড়াতাড়ি বসে পড়ো। আমরা শুরু করি। সকলে শুনতে পাচ্ছো এটা আশা করছি। তোমরা একটু হাত তোলো প্লিজ। সকলে শুনতে পাচ্ছো আমার কথা? আমার কথা তোমরা শুনতে পাচ্ছো? একটু হাত তুলে বোঝাও, একটু হাত তুলে বোঝাও আমার কথা তোমরা শুনতে পাচ্ছো? হ্যালো, ঠিক আছে, ওকে। তাহলে আমি এবার শুরু করছি। ইতিমধ্যে আমি আহ, গত সপ্তাহে আমি তোমাদের সঙ্গে ক্লাস নিয়েছি। আহ, আজকে আমি তোমাদের যে টেক্সট বুক, সেই টেক্সট বুকটা দেখো, পেজ নাম্বার 45। পেজ নাম্বার 45, 45 পাতা। পেজ নাম্বার 45টা তোমরা খোলো। লেসন 6, লেসন 6। তোমরা বইটা কিন্তু তোমাদের খুলতেই হবে, কারণ আজকে আমি একটা কবিতা পড়াবো। আজকে তোমাদের একটা কবিতা পড়াবো, একটা কবিতা। সেজন্য তোমরা পাতা দেখো। প্লিজ ওপেন ইউর পেজ, ওপেন ইউর পেজ 45। 45 নম্বর পাতা তোমরা খোলো। হ্যাঁ, 45 পাতা তোমরা খোলো। লেসন 6। কবিতাটার নাম হচ্ছে মাইল্ড। দেখো, দ্য মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল। মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল। এই কবিতাটা লিখেছেন এমিলি ব্রন্টি। এমিলি ব্রন্টি, উনি একজন মহিলা কবি, ফিমেল পোয়েট। উনি 19th সেঞ্চুরি ইংলিশ পোয়েট, অফ 19th সেঞ্চুরি, মানে 19th সেঞ্চুরি ইংলিশ পোয়েট। ঊনবিংশ শতকের একজন মহিলা কবি এমিলি ব্রন্ট। শুধু কবি নয়, উনি একজন নভেলিস্ট। তিনি উপন্যাস লিখেছিলেন। তা আমি সেসব কথা তোমাদের বলছি না। আমি শুধু একটু তোমাদের বলতে চাইছি, এই যে কবিতা পড়ছি, আমরা একদিন আগে পড়েছিলাম প্রোজ, আজকে আমরা পড়ছি কবিতা। তাহলে কবিতার কতগুলো নিজস্ব ধর্ম আছে, সেটা একটু বলবার চেষ্টা করছি। জেনারেলি জেনারেলি পোয়েমস পোয়েমস গুলো হয় একটু ছোট মাপের, একটু শর্ট লেংথের হয়। প্লাস এই কবিতাতে একটা স্ট্রাকচার আলাদা থাকে, যেটা আমরা গল্পের মধ্যে বা প্রবন্ধের মধ্যে অতটা পাই না। কবিতার কতগুলো স্পেসিফিক স্ট্রাকচার থাকে, যেমন ধরো স্ট্যাঞ্জা, স্তবক, যাকে বাংলায় বলি আমরা দন্তের শয়তয় ব ক, স্তবক, স্ট্যাঞ্জা।
আর আমরা প্রোজ ফর্মে বলি, এক একটা অংশকে বলি অনুচ্ছেদ বা প্যারাগ্রাফ। ওকে, তা আমরা যে কবিতাটা পড়ছি, এই কবিতাটায় আমাদের 4টে স্ট্যান্জা আছে। এক একটা স্ট্যান্জায় 4টে করে লাইন আছে। এগুলোকে বলা হয় 4 লাইন স্ট্যান্জা, 4 লাইনের কবিতা। কবিতায় মোটামুটি দেখা যায় কবিরা কবিরা তো খুব স্বপ্নালু, ড্রিম করেন, এবং ওনারা যে শব্দগুলো ব্যবহার করেন, যে ওয়ার্ডস গুলো দে ইউজ দ্য ওয়ার্ডস, সেই ওয়ার্ডস গুলো আর ভেরি সাজেস্টিভ। ওয়ার্ডস গুলো হ্যাভ ডিপ মিনিং, ডাবল মিনিং। অনেক সময় দুটো অর্থ থাকে, একটা লিটারেল মিনিং আর একটা নন লিটারেল মিনিং, একটা কন্টেক্সচুয়াল মিনিং আর একটা হচ্ছে আনকন্টেক্সচুয়াল মিনিং। তার মানে হচ্ছে একটা মেটাফোরিক্যাল মিনিং, ফিগারেটিভ মিনিং। তার মানে শব্দগুলো যা ব্যবহার করেন, সেই শব্দগুলোর দুরকম অর্থ হয়। কখনো আক্ষরিক অর্থ, আর কখনো মানে প্রাসঙ্গিক অর্থ, আবার কখনো আলংকারিক অর্থ। এগুলো কবিরা বেশি ব্যবহার করেন। আর কবিদের যে লেখা, সেগুলো বড্ড সাজেস্টিভ, অনেক রকম অর্থ হয়। কবিরা অল্প কথা কিছু লেখেন, কিন্তু আমরা যদি সেগুলো এক্সপ্লেন করি, তাহলে অনেক অর্থ পাবো। এটাই হচ্ছে মূল জায়গা। মানে কবিরা, পোয়েটসরা, ওনারা অল্প কথায় লেখেন, কিন্তু ওনারা অর্থ করেন অনেক। হ্যাঁ, এটা একটা ব্যাপার। আর কবিদের এই লেখা বড্ড বেশি ছবির মতো, খুব ইমেজিস্টিক, খুব পিকচার লাইক। ইমেজিস্টিক আর পিকচার লাইক, এটা ছবির মতো। আর ওনারা অল্প অল্প কথা বলে। আর কবিরা বড্ড বেশি সাজেস্টিভ, অনেক ইঙ্গিত দেন, সেগুলোকে বুঝে নেওয়ার দায়িত্ব আমাদের। যেমন তোমরা করছো, বুঝছো, আমিও তাই। এটা হচ্ছে মোটামুটি। আরো অনেক কথা আছে, সেগুলো তোমাদের এখনো শুনবার বা বুঝবার এখনো সেই সময় আসেনি। তোমরা এখন সবে ক্লাস 9-এ পড়ছো, এখনো অনেক সময় আছে। হায়ার স্টাডিজে যখন যাবে, তখন তোমরা জানবে হোয়াট ইজ পোয়েট্রি, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ পোয়েট্রি, এগুলো সব জানবে। হোয়াট আর দ্য টাইপস অফ পোয়েট্রি, কবিতা কত রকমের হয়, সেসব কথা এখন বলবো না। এখন আমি বললাম দু একটা সাধারণ ধর্ম। কবিতার মানে কবিতার চেহারাটা কেমন, কবিতার কি কি বৈশিষ্ট্য থাকে, কবিরা কেমন। কবিরা তো আমাদেরই একজন। কবি, এ পোয়েট ইজ অফ আস, ফ্রম অ্যামাং আস। কবি তো আমাদেরই একজন, অন্য জগতের লোক নন। কিন্তু তার দৃষ্টিভঙ্গি, তার যে দৃষ্টি, তার যে ভঙ্গিমা, সেটা আমাদের চেয়ে একটু আলাদা। ওনারা অনেক দূর পর্যন্ত দেখতে পান। কবিরা, বলা হয় কবিদের দূরদৃষ্টি খুব বেশি। কবিরা চটপট এখান থেকে সেখানে ওনারা শিফট করতে পারেন, যেটা আমরা সাধারণ মানুষ পারি না। যেটা কবিরা মনোজগতে ওরা বড্ড বেশি মুভ করেন, যাযাবর। ওরা মনের দিক থেকে খুব যাযাবর। হ্যালো, শুনতে পাচ্ছ? প্লিজ লিসেন টু হোয়াট আই সে। আশা করি তোমাদের কাজে লাগবে, ভবিষ্যতে অসুবিধা হবে না। আমি কবিতা সম্পর্কে তোমাদের একটা হালকা একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। যে কবিরা কবিরা হচ্ছেন খুব, কি বলবো, ছটফটে, রেস্টলেস, মেন্টালি ভীষণ রেস্টলেস। তারা এখানে আছেন, এই হুগলিতে বসে আছেন, কি কলকাতায় বসে আছেন, উনি চলে গেলেন মানস সরোবরে, কি চলে গেলেন কৈলাসে, বুঝতে পেরেছো, চলে গেলেন তাজমহলের কাছে। এই যে তাদের গতায়াত, এটা খুব কুইক। কারণ কবিদের মধ্যে যে মূল উপাদান আছে, সেটা হচ্ছে ইমাজিনেশন, অর্থাৎ কল্পনা। এই ইমাজিনেশন ইজ এ ফুয়েল। এই যে কল্পনা শক্তি, এটা হচ্ছে তাদের একটা ফুয়েল, জ্বালানি। এই ইমাজিনেশনটাই তাদেরকে এমন ভাবে লিখতে সাহায্য করে। আমি এই কথাগুলো তোমাদের আজকে বলে দিলাম। সেই জন্য আজকে আমি একটু নতুন স্বাদের একটা টেক্সট পড়বো। এমিলি ব্রন্টির লেখা একটা ছোট্ট কবিতা, মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, 45 পাতা। এবারে আমরা বলি, আমি প্রথম স্ট্যান্ডা পড়বো বা টাইটেলটা পড়বো, কবিতার টাইটেল।
আমি টাইটেলটা পড়ে আমি টাইটেলের যে লিঙ্গুইস্টিক পার্ট, তার যে ভাষাগত দিক, তার যে গ্রামাটিক্যাল দিক, সেইটা নিয়ে আমি তোমাদের সঙ্গে একটু ডিসকাস করব। সেটা তোমাদের শোনা কাজ, এবং যদি মনে হয় ইউ ক্যান রাইট ডাউন ইন ইউর এক্সারসাইজ বুক, তোমরা খাতায় বা তোমাদের ডায়েরিতে ইউ মে টেক নোটস, তোমরা লিখে নিতে পারো। ইট উইল বি হেল্পফুল ফর ইউ। তা আমি দেখি, প্রথমেই দেখি দ্য টাইটেল অফ দ্য পোয়েম ইজ মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল। আমি তিনটে শব্দকে সিলেক্ট করলাম। নাম্বার ওয়ান মাইল্ড, নাম্বার টু মিস্ট, নাম্বার থ্রি হিল। তিনটে শব্দ নাউন, সরি, মাইল্ড ইজ অ্যাডজেক্টিভ। মাইল্ড ইজ অ্যাডজেক্টিভ, মাইল্ড মানে হালকা, মাইল্ড মানে লাইট, এর সিনোনিম হচ্ছে লাইট, হালকা। আচ্ছা, মিস্ট, MIST, মিস্ট ইজ এ নাউন, একটা ভেপার। মিস্ট মানে একটা ভেপার। আমরা যখন পাহাড়ের দিকে তাকিয়ে থাকি, আমরা যখন গঙ্গার দিকে তাকিয়ে থাকি, নদীর দিকে তাকিয়ে থাকি ভোরবেলা, আমরা একটা ভেপারটা উঠতে দেখি, সেটা চারিদিকটা আচ্ছন্ন করে রাখে, একটা ধোঁয়া ধোঁয়া থাকে, দ্যাট ইজ কল্ড মিস্ট। ক্লিয়ার? মিস্ট হচ্ছে কাইন্ড অফ ভেপার। আর হিল, হিলটা পাহাড়। তাহলে মিস্ট অ্যান্ড হিল দুটো হচ্ছে নাউন, আর মাইল্ড হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে মাইল্ড মানে কি বললাম? হ্যালো, মাইল্ড মানে হচ্ছে খুব সফট, লাইট, এটসেট্রা। আচ্ছা, মাইল্ডের তাহলে আমি আগে বলি, মাইল্ডের একটা অ্যান্টোনিম কি দেওয়া যাবে? অপোজিট ওয়ার্ড, এনি ওয়ান ফ্রম এনি স্কুল। তোমরা কি কেউ বলতে পারবে বা লিখে জানাতে পারো? তোমরা লিখে জানাতে পারো, টেক্সট করতে পারো। মাইল্ডের অপোজিট ওয়ার্ড কিছু দেয়া যাবে কি? হ্যালো, মাইল্ডের অপোজিট কি দেয়া যাবে কিছু? এনি স্টুডেন্ট বলতে পারবে? তাহলে আমি বলে দিই, মাইল্ড এই শব্দটার মানে খুব হালকা, মাইল্ড। এর অপোজিট হবে ওয়াইল্ড, WILD, মাইল্ডের ওয়াইল্ড হয়ে গেল। আচ্ছা, এবারে আরেকটা আসি, মাইল্ড যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে অ্যাডভার্ব কি হবে বলো? অ্যাডভার্ব করতে গেলে আমাকে অ্যাড করতে হবে। কি অ্যাড করতে হবে বলো? হ্যালো, কি অ্যাড করতে হবে? মাইল্ড কে অ্যাডভার্ব করতে গেলে আমি কি কি করব? লেখো লেখো লেখো, একটা টেক্সট করো, আমি বুঝে যাব। মাইল্ড কে যদি অ্যাডভার্ব করতে হয় তাহলে সেটা কিভাবে হবে? হ্যালো, বুঝতে পারছি না, লেখো, একটা টেক্সট করো না, তাহলে আমি ধরে নেবো। মানে মুশকিল হয়ে গেল। মাইল্ডলি, LOI অ্যাড করো, LOI অ্যাড করলে এটা অ্যাডভার্ব, মাইল্ডলি। এটা যদি নাউন করি তাহলে একটা সাফিক্স যোগ করো, একটা সাফিক্স অ্যাড করো, তাহলে এটা নাউন হয়ে যাবে। মাইল্ডনেস, মাইল্ডনেস। আচ্ছা, তাহলে মাইল্ড হলো, মাইল্ডলি হলো, মাইল্ডনেস হলো, হয়ে গেল। আচ্ছা, এবার শব্দটা দেখো, মিস্ট, MIST, মিস্ট। মিস্ট হচ্ছে নাউন। এটাকে অ্যাডজেক্টিভ করা যাবে? এটা কি অ্যাডজেক্টিভ করা যাবে? হ্যালো, আর তোমরা একটু ছটফট করছো কেন? লেখো, একটু শোনো, একটু একটু লিখে দাও, একটু টেক্সট করো, তাহলে বুঝে যাব। মিস্টের অ্যাডজেক্টিভ করা যাবে? মিষ্টি, একটা ওয়াই অ্যাড করে দাও, ওয়াই, একটা ওয়াই অ্যাড করো, একটা ওয়াই অ্যাড করলে মিষ্টি হয়ে গেল, ওয়াই। যেমন হিল, হিল একটা নাউন, হিল মানে পাহাড়। তাহলে হিলকে আমরা যদি অ্যাডজেক্টিভ করি ওই একই ভাবে, ইউ মে অ্যাড ওয়াই টু হিল টু মেক অ্যান অ্যাডজেক্টিভ ওয়ার্ড, হিলি। তাহলে হিল থেকে হিলি, মিস্ট থেকে মিষ্টি, আর মাইল্ড থেকে অ্যাডভার্ব মাইল্ডলি, মাইল্ড থেকে নাউন ফর মাইল্ডনেস,
তাহলে এতগুলো কথা আমি পেলাম গ্রামাটিক্যালি। গ্রামাটিক্যালি আমি এই শব্দগুলোকে নিয়ে একটু নানা রকম ভাবে ব্যাখ্যা করলাম। সেটা পেলাম ফ্রম দ্য টাইটেল অফ দ্য পোয়েম। ওকে, এবারে আমরা শুরু করব, প্রথম স্ট্যান্ডাটা পড়ব। আমরা বুঝতে পারছি যে এমিলি ব্রন্টি, উনি লুকিং অ্যাট নেচার, প্রকৃতির দিকে তাকিয়ে রয়েছেন, অ্যাট হিল, পাহাড়, দ্য হিল টপ, পাহাড়ের মাথাটাকে তিনি দেখছেন মিষ্টি, খুব মিষ্টি অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছে। পাহাড়ের মাথাটা যেন একটু ফুল অফ ভেপার, একটা আস্তরণ পড়েছে, মিস্টের আস্তরণ, ওটা মিষ্টি হিল টপ। বলছে মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, দ্য পোয়েট ইজ অবজার্ভিং, কবিটা লক্ষ্য করছেন, টেলিং নট অফ স্টর্মস টুমরো। এইরকম ভেপার টেপার দেখা গেলে, এইরকম মিস্ট দেখা গেলে আমরা ভাবি যে কোনো একটা ঝোড়ো হাওয়া বা একটা কোনো জোরালো ঝড়, একটা কিছু আসতে চলেছে। কিন্তু কবি বলছেন না, খুব তাড়াতাড়ি, টুমরো মানে আগামীকাল, খুব তাড়াতাড়ি সেরকম ঝড়ের কোনো সংকেত নেই। সেজন্য কবি খুব খুশি। দ্য পোয়েট ইজ হ্যাপি টু লুক অ্যাট দ্য হিল টপ হুইচ ইজ মিস্টি। এই যে স্টর্ম, STORM, এটা নাউন, আমি এটাকে অ্যাডজেক্টিভ করতে পারি বাই অ্যাডিং ওয়াই, তাহলে এটা হয়ে গেল স্টর্মি। স্টর্মি, স্টর্ম মানে ঝড়, আর ঝোড়ো অ্যাডজেক্টিভ বিশেষণ, বাই অ্যাডিং ওয়াই, স্টর্মি। আবার একটা মজা হচ্ছে, এই স্টর্ম শব্দটা নাউন বটে, আবার সেম ওয়ার্ড মে বি ইউজড অ্যাজ ভার্ব। এই স্টর্ম শব্দটাকে আমি ভার্ব হিসেবে ব্যবহার করতে পারবো। সেটা কি হবে? খুব ইম্পর্টেন্ট শব্দ, তোমরা লিখে নাও। STORM, এটা ব্র্যাকেটে লেখো ভি, ব্র্যাকেটে লেখো ভি মানে ভার্ব। এটাকে ভার্ব করে লিখবো টু অ্যাটাক, লেখো টু অ্যাটাক, ATTACK, or to invade, INVADE, ইনভেড মানে টু অ্যাটাক, মানে কাউকে, কারোর উপর হামলা করা, স্টর্ম করা। দ্য সোলজার্স, দ্য পুলিশ স্টর্ম, দ্য ইউথ ক্লাব, যুব ক্লাবকে পুলিশরা স্টর্ম করলো অ্যাট মিডনাইট, মাঝরাতে। দ্য ডেকয়েড স্টর্ম দ্য জমিন্দার্স হাউস, জমিদার বাড়িতে ডাকাতরা হামলা করলো। এই হামলা করা হচ্ছে স্টর্ম, STORM। তাহলে স্টর্ম ইজ এ নাউন অ্যান্ড স্টর্ম ইজ এ ভার্ব। এই যে একই শব্দকে আমরা দুরকম অর্থে ব্যবহার করছি, এই যে শিখছি, এটা খুব ইম্পর্টেন্ট। কেন না, ইংরেজি ভাষা এমনটাই, ইংরেজি ভাষার এটাই চমৎকার একটা দিক। ইংরেজি ভাষার এটাই হচ্ছে একটা চমৎকার দিক, ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যেটা অন্য ভাষায় খুব কম দেখা যায়। যার জন্য ইংরেজি ভাষা এত গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। তারপর দেখো, নো, দ্য ডে হ্যাজ ওয়েপ্ট ইটস ফিল, দ্য ডে হ্যাজ ওয়েপ্ট, WEPT, ওয়েপ্ট ইটস ফিল। হোয়াট ইজ দ্য মিনিং অফ ওয়েপ্ট? অ্যাকচুয়ালি আমরা জানি ওয়েপ্ট শব্দটা এসেছে উইপ থেকে। উইপ মানে কান্নাকাটি করা, টু ক্রাই, ফিবলি, কান্নাকাটি করা, একে বলে উইপ। তা সেখান থেকে এসেছে দ্য ওয়ার্ড ওয়েপ্ট। এটা হচ্ছে PP, পাস্ট পার্টিসিপল ফর্ম, এখানে ব্যবহার করা হয়েছে। কবি বলছেন দ্য ডে হ্যাজ ওয়েপ্ট, সারাটা দিন, হ্যাজ ওয়েপ্ট ইটস ফিল, FILL, আমরা জানি ফিল মানে এখানে ফুললি, টু দ্য ফুলেস্ট এক্সটেন্ট, সারাটা দিন যেন চোখের জল ফেলেছে। এই জায়গাটাই আমি যেটা বলছিলাম,
কবিরা সাজেস্টিভ, কবিরা বড্ড ছবি আঁকতে ভালোবাসেন। বাই ইউজিং ওয়ার্ডস, শব্দ ব্যবহার করে কবিরা ছবি আঁকতে ভালোবাসেন। তা এখানে কবি বলছেন সারাটা দিন ফুপিয়ে ফুপিয়ে কান্নাকাটি করেছে। কিন্তু এটা তো মানে নয়, এটা তো অর্থ নয়। অ্যাকচুয়ালি কবি বলতে চাইছেন সারাটা দিন, সারাটা দিন এই মিস্ট, অর্থাৎ এই কুয়াশায় বলো, ধোঁয়াশায় বলো, এই ভেপারে বলো, চারিদিক ঢাকা আচ্ছন্ন, এবং সেখানে সানলাইট নেই, সূর্য উঁকি মারছে না, সূর্যি মামাকে দেখা যাচ্ছে না, যার জন্য মনে হচ্ছে সারাটা দিন খুব ইনে সরো। পরের লাইনেই আছে স্পেন্ট ইট স্টোর অফ সাইলেন্ট সরো, সারাটা দিনে খুব মনের দুঃখ, কারণ দেয়ার ফ্রেন্ড সান হ্যাজ নট রাইজন ইন দ্য স্কাই, আকাশে সূর্যি মামা দেখা যায়নি, নো সানলাইট, নো সানরেজ, যার জন্য দ্য ডে ফিলস আনহ্যাপি। এই ডেটাকে যেন মনে হচ্ছে একটা মানুষ। এখানে কবি দ্য ডেটাকে ব্যবহার করেছেন অ্যাজ এ পার্সন, একে বলে পার্সনিফিকেশন। এখানে কবি ব্যবহার করেছেন ডে শব্দটাকে অ্যাজ এ পার্সন, অ্যাজ এ হিউম্যান বিইং। এটাকে বলা হয় এক্সাম্পল অফ পার্সনিফিকেশন। মানে একটা মানুষ যেমন কাঁদতে পারে, তেমনি একটা দিনও যেন কাঁদছে। দিন তো আর সত্যিকারের কাঁদে না। তার মানে তার মানে সেখানে সূর্যি মামা নেই, ড্রপস, সেখানে বিন্দু বিন্দু কিরকম একটা হয়েছে, ঘাসের ওপরে পড়েছে শিশির, একটা ডিউ ড্রপস পড়েছে, একটা চারিদিক কিরকম স্যাঁতস্যাঁতে ভাব, ড্যাম, হ্যাঁ, এই যখন চারিদিকটা, এবং সেখানে সাইলেন্ট সরো, দ্য ডে ইজ ইন এ সরোফুল মুড। সারাটা দিন কবির চোখে ধরা পড়েছে ইন এ সরোফুল মুড, মানে যেন একটা বিষণ্ণতায় ভুগছে, এবং সাইলেন্ট, এবং নিঃশব্দে। দ্য ডে ক্যান নট, দ্য ডে ক্যান নট এক্সপ্রেস, দিনটা প্রকাশ করতে পারছে না তার মনের বিষণ্ণতা। এখানে দুটি শব্দ ব্যবহার করা হয়েছে, সাইলেন্ট সরো, ভেরি ইম্পর্টেন্ট। আমি শুধু একটু হ্যাঁ, তাহলে আমি একটু বলি। এই সাইলেন্ট, এই সাইলেন্ট যদি অ্যাডজেক্টিভ হয়, তাহলে তার অ্যাডভার্ব কি হবে? তার অ্যাডভার্ব হবে বাই অ্যাডিং ওয়াই, তাহলে সাইলেন্টলি। আবার দেখো সাইলেন্টটাকে আমি যদি ভার্ব করি, তাহলে সেটা হবে সাইলেন্স, SILENCE। আবার যদি নাউন করি, সেটাও হবে সাইলেন্স। তার মানে দেখা যাচ্ছে SILENCE, এই সাইলেন্সটা একদিকে নাউন, আবার আরেকদিকে ভার্ব। সাইলেন্ট একটা অ্যাডজেক্টিভ, আবার সাইলেন্ট একটা অ্যাডভার্ব। তাহলে এতগুলো খবর তুমি পাচ্ছ। সেই জন্য আমাদের ভার্চুয়াল ক্লাসে the students of class 9, you are welcome and you are requested to be attentive to our discussion on English grammar, English language। এই যে ভাষা নিয়ে, এই যে ব্যাকরণ নিয়ে আমরা যে দু একটা কথা বলছি, আলোচনা করছি, এগুলো ভেরি ইম্পর্টেন্ট ফর ইয়োর মাস্টারিং দিস ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজটাকে আয়ত্ত করার ক্ষেত্রে এগুলো তোমাকে খুব হেল্প করবে। তো আমি এই কারণেই আমি তোমাদের একটু একটু করে আস্তে আস্তে আমি পড়ছি। আমি একটা স্ট্যান্জা খুব স্লোলি পড়লাম, এবং আমি তার অর্থও তোমাদের বোঝালাম। এগুলো তোমাদের ক্লাসরুমে নিশ্চয়ই পড়া হয়েছে বা হবে, তোমাদের মাস্টারমশাইরা, তোমাদের দিদিমণিরা পড়াবেন, তারা নিশ্চয়ই পড়াবেন। আমি শুধু কাজ করছি, আমাকে যেটা বলা হয়েছে যে আমি তোমাদের সেটাই পড়াচ্ছি, যে এই কবিতার, এই ভাষার যে নানান দিক আছে, নানান দিক আছে, ব্যাকরণগত দিক,
ভাষাগত দিক, অর্থাৎ ব্যবহারগত দিক, প্রায়োগিক দিক, কি কি ভাবে পড়া যায় সব, তা সেইটাই আমরা আলোচনা করছি। তোমার ভালো লাগলে তোমার উপকার, তোমার ভালো না লাগলে তোমার অপকার, এবং ভবিষ্যৎ জীবনে তোমরা বুঝবে। আমি এই কথাগুলো কেন বলছি? একটা শব্দ সাইলেন্ট, সেই সাইলেন্টটাকে ফাইনালি সাইলেন্টই বলবো না, এটাকে নানা রকম ভাবে বলা যায়। সাইলেন্ট থেকে অ্যাডভার্ব করা যায়, সাইলেন্টলি। সাইলেন্টটাকে নাউন করা যায়, সাইলেন্স। সাইলেন্টটাকে ভার্ব করা যায়, সাইলেন্স। হ্যাঁ, তাহলে নাউন করা যায়, ভার্ব করা যায়, অ্যাডভার্ব করা যায়, অ্যাডজেক্টিভ করা যায়। আবার সাইলেন্টের যদি আমি নিয়ারেস্ট মিনিং বলি, যদি আমি সিনোনিম জানতে চাই, তোমাদের মাথায় আর কিচ্ছু কাজ করছে না। CALM, কাম। কাম মানে ঠান্ডা, ধীর স্থির, সাইলেন্ট। আর কি হতে পারে? আনস্পোকেন। দেখো, আমি বলতে পারি আনস্পোকেন সরো। যে সরো আনস্পোকেন মানে সাইলেন্ট। হুইচ ইজ নট স্পোকেন ইজ আনস্পোকেন। UNSPOKEN, UNSPOKEN, আনস্পোকেন। আর সরো, এই সরোটা দেখো নাউন। সরো ইজ এ নাউন। এটা অ্যাডভার্ব করো, এটাকে একটা সাফিক্স যোগ করো, কি হবে বলতে পারবে? লিখে জানাতে পারবে? টেক্সট করতে পারবে? সরোকে অ্যাডজেক্টিভ করতে পারবে? সরো যদি নাউন হয়, তাহলে সরোকে অ্যাডজেক্টিভ করা যাবে? দেখো, হচ্ছে না। এটা সরফুল। সরোর সঙ্গে ফুল যোগ করো, FUL, FUL, সরফুল। এটাকে অ্যাডভার্ব করো, তাহলে লি যোগ করো, ওয়াই যোগ করো, LY, সরফুলি। SORROWFULLY, অ্যাডভার্ব। তাহলে এই যে এতগুলো কথা আমি বললাম অ্যাবাউট দ্য ওয়ার্ডস, তাদের আমি এই সরোর যদি অ্যান্টোনিম বলি, বিপরীত শব্দ, এটা বলা যাবে? সরোর একটা বিপরীত শব্দ, একটা অ্যান্টোনিম, অপোজিট ওয়ার্ড। হ্যাঁ, নিশ্চয়ই তোমরা পারবে, নিশ্চয়ই পারবে। এনি ওয়ান, ফ্রম এনি স্কুল, এনি ওয়ান স্কুল। জয়, কারেক্ট আনসার, শিবপুর SSPS, রাইট আনসার। তাহলে সরো হচ্ছে তোমার জয়। আমি যদি বলি সাইলেন্টের একটা অ্যান্টোনিম বলো, কেউ একজন জানাতে পারবে সাইলেন্টের অ্যান্টোনিম, অপোজিট ওয়ার্ড? বলা যাবে? হ্যালো, একটু বলো বা লেখো, একটু লিখে দেখাও, টেক্সট করো। সাইলেন্টের অপোজিট ওয়ার্ড। সাইলেন্ট মানে নিঃশব্দ, অপোজিট ওয়ার্ড হবে সাইলেন্টের ভোকাল। হ্যাঁ, হবে, ভোকালটাও হবে, ঠিক বলেছো। শিবপুর ভালো বলেছে, ভোকালটা হবে। আর একটা শব্দ বলে দিই, সাইলেন্টের আর একটা অপোজিট ওয়ার্ড হতে পারে নয়েজি। নয়েজি, NOISY। নয়েজ মানে গোলমাল শব্দ, সেটা নয়েজি। তোমরা ক্লাসের মধ্যে যখন গোলমাল করো, কথা বলো বেশি, এটা নয়েজি ক্লাস। আর যদি তোমরা কথা না বলো, চুপচাপ থাকো, সেটা সাইলেন্ট ক্লাস। তাহলে নয়েজি ইজ দ্য অ্যান্টোনিমাস ওয়ার্ড। ভোকাল, তোমাদের একটা স্টুডেন্ট বলেছে শিবপুর থেকে, কারেক্ট আনসার। তাহলে ভোকাল ইজ দ্য অ্যান্টোনিমাস ওয়ার্ড। ভেরি নাইস। সরো, অ্যান্টোনিমাস ওয়ার্ড জয়, সেটা একজন বলেছে, রাইট আনসার। তাহলে আমরা ফার্স্ট স্ট্যান্ডার্ডে পড়ে অনেকগুলো শব্দকে নিয়ে আমরা আলোচনা করলাম। মাইল্ড, মিস্ট, হিল, স্টর্ম, উইপ, সাইলেন্ট, সরো। These are the words have been used by the poet. কবি এই কবিতার মধ্যে এই শব্দগুলোকে ব্যবহার করেছেন, কিন্তু প্রতিটা শব্দের কিন্তু
যে ব্যবহার একদম রাইট ইউজ, এগুলোকে আমাকে ব্যাখ্যা করতে হবে। কেন কবিদের যে লেখা, সেই লেখার মধ্যে অনেক অর্থ লুকিয়ে থাকে, সেগুলোকে আমাদের কাজ হচ্ছে সেগুলোকে ব্যাখ্যা করা, নাকি সেগুলোকে ব্যাখ্যা করা। তা আমরা সেই কাজটা করছি। আমরা বলেছি কবিরা খুব সাজেস্টিভ হন, কবিরা খুব ইমাজিনেটিভ হন, খুব কল্পনা বিলাসী হন, যার জন্যে তারা মনে মনে মানস ভ্রমণ করেন। অর্থাৎ ওনারা একবার এখানে একবার সেখানে তারা চলে যান, যাতায়াত করে। এটাই হচ্ছে যাযাবরী মনোবৃত্তি অব দ্য পোয়েটস। পোয়েটসরা খুব যাযাবরী মনোবৃত্তি, ওরা ভীষণ ইমাজিনেটিভ হন, এখানে সেখানে এখানে সেখানে চটপট ওরা চলে যান, আর আমাদেরকেও তারা সঙ্গে নিয়ে যান। এখানে এমিলি ব্রন্টি যেটা করছেন, তিনি আমাদেরকে বলছেন যে ওই দেখা যায় দূরে যে হিল টপ, সেটি মিষ্টি, আর চারিদিকটা পরিবেশ বড় থমথমে, চারিদিক ঢাকা, একবারে এনভেলপড, কাভার্ড উইথ মিস্ট, দ্য মিস্টি অ্যাটমসফিয়ার। তার মনে হয়েছে কবি এখানে কল্পনা করছেন, কবি কল্পনা করছেন, দ্য হোল ডে ইজ উইপিং, সারাটা দিন যেন কান্নাকাটি করছে, মনটা খারাপ। একটা দিনের আবার মন খারাপ কি হয়? এখানে কবি বলতে চাইছেন যে কথা, সেটা হচ্ছে যে সারাদিন সূর্যদেব ওঠেননি, সূর্যি মামাকে দেখা যায়নি, সূর্যের আলোকে দেখা যায়নি, যার জন্যে দিনের মন খারাপ, খুব মন খারাপ। অ্যাজ উইপিং ইজ উইপিং, যেন দিনটা যেন কাঁদছে চোখের। তারপরে বলছে না, ইটস ফিল, সারাটা দিন তার মন খারাপ, সাইলেন্ট সরো, তার মনের যে দুঃখ, তার মনের যে বিষণ্ণতা, সেটা আনস্পোকেন, মানে সেটা ভাষায় বলা যাচ্ছে না, সেটা ভেরি সাইলেন্ট, সেটা ভোকাল নয়, সেটা বলা যায়নি। এই হচ্ছে ফার্স্ট টাইম। এবার আমরা সেকেন্ড স্ট্যান্ডাতে যাই। এরপর কবি একটা শিফট করছেন। ইন দ্য সেকেন্ড স্ট্যান্ডা দেয়ার ইজ এ শিফট ইন দ্য আইডিয়া অফ দ্য পোয়েট। কবির যে ভাবনা, সে ভাবনার একটা পরিবর্তন দেখছি, একটা ট্রান্সফার, একটা শিফটিং দেখছি। দ্য পোয়েট ইজ শিফটিং হার অ্যাটেনশন, হার হ্যাঁ হার অ্যাটেনশন, কবি তার মনটাকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছেন। মানে কবি একটু রিফ্লেকটিভ হয়ে পড়েছে। রিফ্লেকটিভ মানে কি? মানে থটফুল। কি বললাম? থটফুল। খুব একটু ভাবনায় পড়েছেন, খুব একটু চিন্তায় পড়েছেন, খুব একটু কিরকম আনমনা হয়ে গেলেন। এই যে পাহাড়, এই যে মিষ্টি পাহাড়, আর সারা চারিদিক একটা নিস্তব্ধতা, এসব দেখে কবি একটু আনমনা হয়ে পড়েছেন। কিরকম? আই অ্যাম, আই দিয়ে বলছেন, কবি বলছেন আই। হু ইজ আই? দ্য পোয়েট হারসেলফ, কবি নিজে। আই অ্যাম গন ব্যাক টু দ্য ডেজ অফ ইউথ। কবি এখানে নস্টালজিক হয়ে পড়েছেন। এই শব্দটা খুব ইম্পর্টেন্ট, আমি যে শব্দটা বললাম, এই শব্দটা হচ্ছে নস্টালজিয়া। শব্দটা তুমি রাইট ডাউন ইন ইউর খাতা, ইন ইউর এক্সারসাইজ বুক, টু রাইট ডাউন। সেটা কি বললাম? নস্টালজিয়া, NOSTALGIA। আবার বলছি, NOSTALGIA। নস্টালজিয়া মানে লুক ব্যাক, পেছন ফিরে তাকানো, মানে রোমন্থন করা, স্মৃতি রোমন্থন করা। লুক ব্যাক, দ্যাট ইজ কল্ড, কি বললাম? নস্টালজিয়া। তার অ্যাডজেক্টিভ হচ্ছে নস্টালজিক। তাহলে এখানে দ্য পোয়েট এমিলি ব্রন্টি ইজ বিকামিং নস্টালজিক। কবি এখানে নস্টালজিক হয়ে পড়েছেন। এই দৃশ্য দেখে, নেচার সিন, এই যে কবির সামনে এই যে প্রকৃতির এই ছবি, এই দেখে কবির মনে পড়ছে তিনি ফিরে যাচ্ছেন তার সেই ইয়াং ডেজ, তার যৌবনে, যখন তার অল্প বয়স ছিল। ইন হার চাইল্ডহুড ডেজ অ্যান্ড ইয়াং এজ,
যখন তার সেই শৈশব, তখন তার যৌবন বয়স, সেই অল্প বয়সের দিকে তিনি ফিরে যাচ্ছেন, কেমন করে সেই সময়ে তিনি দিন কাটাতেন। আই অ্যাম এ চাইল্ড ওয়ান্স মোর। এখানে কবি সরল মনে স্বীকার করছেন, ইনোসেন্টলি কবি এখানে কনফেস করছেন, কবি এখানে স্বীকার করছেন, নাও ইন দিস অ্যাডাল্ট এজ, আমার এই প্রাপ্তবয়স্ক, আমি এখন যে এই যে ওভার এজ প্রাপ্তবয়স্ক, নাও আই অ্যাম টার্নড ইনটু এ চাইল্ড, আই হ্যাভ দ্য ফিলিংস অফ এ চাইল্ড। আমার এখন সেই শৈশবের একটা শিশুর যে ফিলিংস, যে অনুভূতি আসে, সেইটা আমাকে আচ্ছন্ন করছে আজ আমার এই বেশি বয়সে। হোয়াট আর দ্য ফিলিংস অফ চাইল্ড? আমাদের শিশুকালের ফিলিংস এর মূল কথাটা কি? মূল কথাটা হচ্ছে স্ট্রেঞ্জনেস, ওয়ান্ডার, জয়। অর্থাৎ শৈশবে আমাদের যে স্মৃতি থাকে, আমাদের যে ফিলিংস কাজ করে আমাদের মনে, আমরা সবাই শৈশব ছিল, তুমিও শিশু ছিলে, তোমারও শৈশব ছিল। তো শৈশবে আমাদের মনের মধ্যে থাকে একটা অদ্ভুত বিস্ময়, একটা বিস্ময়, একটা আনন্দের শিহরণ, একটা পুলক আমাদের চোখে, আমাদের মনে, আমাদের ভাবনায়। এটাই চাইল্ডিশ ফিলিংস। কবি এমিলি ব্রন্টি বলছেন যে আমার এখন সেই চাইল্ডিশ ফিলিংস আমার মধ্যে আসছে। আমি এখন অবাক বিস্ময়ে তাকিয়ে ভাবছি সেই আমার পুরনো দিনের কথা। দোজ ইয়াং ডেজ, দ্য ডেজ অফ ইউথ, হুইচ আর নাও লস্ট, নো মোর টু মি। এগুলো আজকে আমার কাছে নেই। আমার এখন সে দিনের কথা মনে পড়ছে। ওয়ান্স মোর, আবারও। আমি এখান থেকে একটু ল্যাঙ্গুয়েজের কথা বলি, কারণ আমাদের ক্লাস প্রায় শেষ হয়ে আসছে। গন ব্যাক, গন ব্যাক একটা গ্রুপ ভার্ব। গো ব্যাক, গো ব্যাক মানে কি? ফিরে যাওয়া। টু রিটার্ন, রিট্রিট, পেছন দিকে ফিরে যাওয়া, গো ব্যাক। ডেজ অফ ইউথ, ইউথটা নিশ্চয়ই বোঝো, যৌবন। ইউথ হচ্ছে তোমার যৌবন, নাউন। এর অ্যাডজেক্টিভ করলে হবে ইউথফুল, এফ ইউ এল অ্যাড করলে এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ, ইউথফুল। চাইল্ড, এটা নাউন, চাইল্ড ইজ এ নাউন ফর্ম। এই চাইল্ডটাকে যদি তুমি করো অ্যাডজেক্টিভ, তাহলে এটা যোগ করো একটা সাফিক্স আই এস এইচ, ইস, এটা হবে চাইল্ডিশ। যেমন বয় থেকে বয়িশ, যেমন গার্ল থেকে গার্লিশ, যেমন ওম্যান থেকে ওম্যানিশ, তেমনি এটা হয়ে গেল চাইল্ডিশ। ওয়ান্স মোর, আবারও একবার। এই যে মোর কথাটা, এই মোর কথাটা মানে আরো। এর আবার অপোজিট ওয়ার্ড হবে লেস। তাহলে দিস মাচ, আজকে আমরা সেকেন্ড স্ট্যান্ডার দুটো লাইনে আমরা থেমে গেলাম। আগামী সপ্তাহে এর পর থেকে শুরু করব। আমি যে আলোচনাগুলো করলাম তোমরা বাড়িতে এগুলো ভাবো। আমি দুটো বলেছি, কবিতার অর্থ বলেছি, আবার কবিতার যে গ্রামাটিক্যাল পার্ট, তার যে ব্যাকরণগত দিক, তার যে ভাষাগত দিক, সেগুলোও আমি তোমাদেরকে বলেছি। তোমাদের দায়িত্ব, তোমাদের কর্তব্য এগুলোকে মনে রাখো। থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস for your attention, for your attendance. Let us wait for our next week class. Okay, thank you.